ক্যাপশনে লেখা দেখলেন লুঙ্গি ডান্স গানটা হালাল নাকি হারাম। প্রশ্নটা আসার কারণটা হয়তো বুঝতে পেরেছেন। 15ই আগস্ট ধানমন্ডির 32 নম্বরের বাড়ির সামনে এক ঝাঁক তরুণ তরুণীদেরকে নৃত্য করতে দেখা গেছে লুঙ্গি ডান্স গানটির বাজনার তালে তালে। ঠিক এই কারণেই বাংলাদেশের এক শ্রেণীর সুশীল সমাজ এবং সত্যিকার অর্থে এই দেশকে যারা একটি মতামত প্রকাশ করার অধিকারের দেশ এবং সকল ভিন্ন মতের মানুষ একত্রে বসবাস করার স্বপ্ন দেখেন, তাদের মধ্য থেকেও এক ধরনের সমালোচনা এসেছে যে এইটা করা ঠিক হইল কিনা। এখন প্রশ্ন হচ্ছে 15ই আগস্ট লুঙ্গি ডান্স অথবা অন্য কোনো ধরনের উচ্চস্বরের মিউজিক বা খুবই ডিস্কো ড্যান্স পার্টি করা জায়েজ নাকি না জায়েজ বা হারাম কিনা। যদি হারাম হয় মানে নিষিদ্ধ, এটা করা যাবে না, কিসের ভিত্তিতে হারাম সেটা একটা প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে যদি না জায়েজ হয় সেই না জায়েজ কেন, এর ফতোয়া কে দেবেন আর কি। না জায়েজ যে হলো এটার ফতোয়াটা কে দিল, এইটা একটা যেমন বড় প্রশ্ন, ঠিক আমি আরো কয়েকটা প্রশ্ন করতে চাই। কোনো অপরাধীর বিচার চলাকালীন সময়ে তার সর্বোচ্চ শাস্তি হিসেবে শুধুমাত্র ফাঁসি চাওয়া যায় কিনা, নাকি তার ন্যায় বিচার চাইতে হবে? ফাঁসি চাওয়া যদি হয়, সেই ফাঁসি না হওয়ার আগ পর্যন্ত জনসমাবেশ ঘটানোর জন্য সেখানে বিরিয়ানি থেকে শুরু করে সকল ধরনের সরকারি সুবিধা, পুলিশি প্রোটেকশন যা যা লাগে আর কি, একটা দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই ফাঁসি যাতে কার্যকর করা হয়, সেই সমাবেশ বা ফাঁসি 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 চাই এই স্লোগান দেওয়াটাও ঠিক কিনা। সে যত বড়ই অপরাধ হোক ফাঁসি চাইতে পারে কিনা ন্যায় বিচারের এগেইনস্টে গিয়ে? ন্যায় বিচার অবশ্যই চাইতে পারে, এবং সে যদি অপরাধী হয় সর্বোচ্চ শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তি সেটা চাওয়া যেতে পারে, কিন্তু সেটা তো বিচারের মাধ্যমে। কিন্তু ফাঁসি দিতে হবে, ফাঁসি একমাত্র সমাধান, এটা বলা যায় কিনা। আরেকটা প্রশ্ন, যে কাউকে বিচারিক হত্যাকাণ্ড করা হলো অথবা অবিচারিক হত্যাকাণ্ড করা হলো, সেই ব্যক্তি মৃত্যুদণ্ড পাওয়ার পরে যখন সে লাশ হয়ে যায়, তার খুশিতে তার এগেইনস্ট বা তার উল্টো যারা থাকে তারা মিষ্টি বিলাতে পারে কিনা। সর্বশেষ আরেকটা বিষয় বলতে চাই, কোনো ব্যক্তিকে যদি দাফন করা হয় বা মৃত্যুদণ্ড পরবর্তী তার কবর হয়ে যায়, সেই কবরে গিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে হামলা করা যায় কিনা বা কবরের উপরে ভাঙচুর চালানো যায় কিনা। প্রশ্ন, এই প্রশ্নগুলোর মধ্যে কোনটা ঠিক বা বেঠিক সে বিষয়ে আমি কিছু বলবো না, তবে আপনাদের একটা গল্প শোনাতে চাই। এক গ্রামে এক বৃদ্ধ ব্যক্তি বাস করত। তার ছিল অনেক ধন সম্পদ, সবকিছু রক্ষণাবেক্ষণ সে করতে পারতো না। পাশের গ্রামের কিছু দুষ্ট লোক ওই ব্যক্তির মুরগি, হাঁস, গরু, ছাগল যা ছিল সব লুট করে নিয়ে গেল। এই খবর যখন তার পাড়ার লোকজন, সক্ষম যুবকেরা শুনতে পেল, তখন তারা এক ব্যক্তির সহযোগিতায়, যে মূলত ওই এলাকায় একটু গুন্ডা গুন্ডা টাইপের অবস্থা, চেহারা ভাব, তাকে সামনে রেখে পাশের গ্রামে গিয়ে সেই যত লুটের সম্পত্তি ছিল সব নিয়ে আসলো। নিয়ে আসার পর কিন্তু ওই বুড়িকে ফেরত দেওয়া হলো না, মানে ওই ব্যক্তিকে ফেরত দেওয়া হলো না যে তার মালিক, সেটা তারাই ভোগ দখল এবং লুট করে খেতে থাকলো। একটা পর্যায়ে যখন ওই বৃদ্ধ ব্যক্তি এবং ওই অক্ষম ব্যক্তি তাদের কাছে দাবি করলো যেটা তো আমার সম্পত্তি, তখন তারা যুক্তি দিতে শুরু করলো যে না, এটা তোমার সম্পত্তি হলেও এটা আমরা অন্য এলাকার ডাকাতদের কাছ থেকে ছিনিয়ে এনেছি, অতএব এটা আমরা খাবো, আমরা ভোগ দখল করবো, তুমি পাবে না, তুমি বরঞ্চ বেঁচে থাকার জন্য কিছু ন্যূনতম পেলেও পেতে পারো, এইটা দিতে শুরু করলো। এখন আপনাদের যুক্তি কি? আসলে যেহেতু পাশের এলাকার ডাকাত দলের কাছ থেকে বা দুষ্ট লোকদের কাছ থেকে এই এলাকার ডাকাতরা এনেছে, অতএব এদের জন্য ভোগ দখল করে এটা জায়েজ বা ঠিক, মানে এদেরকে আমরা এখন কিছু বলতে পারবো না, তারা দিলে খাবো না দিলে নাই, এবং সে যে আমারটা লুট করলো এবং তাকে যেন ডাকাত বলা যাবে না, ওই কারণে যে পাশের এলাকার ডাকাতদের কাছ থেকে তারা লুট করে এনেছে, মানে আমার সম্পত্তি যে ডাকাতটা নিয়ে গেছিল এক পক্ষ, দ্বিতীয় পক্ষ যেহেতু ওদের কাছ থেকে নিয়ে এসেছে, দ্বিতীয় পক্ষের ব্যক্তিদেরকে ডাকাত বলা যাবে না। বাংলাদেশকে পাকিস্তানি বাহিনী যেভাবে লুট করতেছিল, সেই জায়গা থেকে যারা আমাদেরকে নেতৃত্ব দিয়ে পাকিস্তানি বাহিনীর কাছ থেকে বাংলাদেশকে উদ্ধার করলো, সেই দোহাই দিয়ে বাংলাদেশকে তারা লুট করে খাবে? মানে আমি করেছি, আমার দল করেছে, আমার বাবা করেছে, আর মানে হচ্ছে বাংলাদেশকে এখন তারা লুটতরাজ করবে, এটা কি মানে বৈধতা? এইটা কি বৈধতার কোনো মাপকাঠি? আর এটা আমি বলতে পারবো না যে পাকিস্তানি ডাকাতদের হাত থেকে তুমি এনে আমার দেশকে ভোগ দখল করতে পারো না, তাহলে তুমিও ডাকাত, আর তাকে ডাকাত বললে এটা খুবই মাইন্ডে লেগে যাচ্ছে। মানে ব্যাপার তো ওটাই, পাকিস্তানি ডাকাতদের হাত থেকে আমরা নিজেদের দেশের ডাকাতদের হাতে পড়লাম, এটাই তো আসলে বাস্তবতা। সেটা যে শাসকই হোক, একদম স্বাধীনতার পর থেকে যে শাসকই হোক, আমি মনে করছি এই জায়গাটা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। পাকিস্তানের স্বাধীনতার পরবর্তী সময়ে বাংলাদেশকে যারা লুটতরাজ করেছে, বাংলাদেশের যে স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষ যুদ্ধ করেছিল, সেই স্বপ্ন বাস্তবায়ন হতে যারাই বাধা দিয়েছে, গণতন্ত্রকে হত্যা করেছে, গণতন্ত্রের গলা চিপে ধরেছে, তাদের প্রত্যেককে ডাকাত বলা উচিত এবং ডাকাত হিসেবেই সাব্যস্ত করা উচিত। যেইভাবে পাকিস্তানিদেরকে আমাদের গণতন্ত্রের শত্রু হিসেবে, আমাদের স্বাধীনতা, আমাদের মানবাধিকার, আমাদের বেঁচে থাকার অধিকারের জন্য যাদেরকে দায়ী করি, যেই রকম দায়ী করি, বাংলাদেশের ভূখণ্ডে থেকে যেই সমস্ত বাংলাদেশি আমাদের উপর পাকিস্তানি স্টাইলে
অত্যাচার করেছে, আমাদের গণতন্ত্রকে হত্যা করেছে, আমাদের মত প্রকাশের অধিকারকে কেড়ে নিয়েছে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বাদকে আস্বাদন করতে দেয় নাই, তাদের প্রত্যেকেই হচ্ছে পাকিস্তানের মতোই পাকিস্তান সাদৃশ্যই ডাকাতের দল। এইটা বলার সংস্কৃতি আমাদের চালু করতে হবে এবং সেখানে আমাদের আবেগে গদগদ হলে চলবে না যে পাকিস্তান থেকে আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে, অতএব এদেরকে আমরা কিছু বলতে পারবো না। আমি এটা মনে করছি না। ডাকাত সবসময় ডাকাত, সে আমার উপকার করে থাকলেও ডাকাত, না করে থাকলেও ডাকাত। কোন ডাকাত যদি আমার উপকার করে তার স্বার্থের জন্য এবং সে আরো পর্যায়ক্রমে আমাকে ভোগ দখল করার জন্য তার করায়ত্তে রাখে, সে তো আরো বড় ডাকাত। এক ডাকাতের কাছ থেকে মুক্ত হয়ে আর এক ডাকাতের করায়ত্তের মধ্যে থেকে তার নির্যাতন নিষ্পেষণ সহ্য করে আমরা শুকরিয়া আদায় করতে পারবো না, পারলাম না, দুঃখিত।